জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যেসব কারণে ঘোষণাপত্র না দিয়ে অন্য কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধীরা। এরপর জানিয়ে দিব 2025 সালের নতুন বছরে বাংলাদেশের সামনে যত চ্যালেঞ্জ। মার্চ ফর ইউনিটির নামে কেন সমাবেশ করতে হয় প্রশ্ন শহীদ উদ্দিন চৌধুরীর। আরও জানিয়ে দিব বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। সর্বশেষ সংবাদে জানিয়ে দেব বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে রপ্তানির ভিত্তি শক্তিশালী করুন বলেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। সংবাদটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গত 2 দিনে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়া হবে এমন ঘোষণার পর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। সোমবার রাতে দফায় দফায় বৈঠকের পর গভীর রাতে শিক্ষার্থীরা একই সময় একই স্থানে মার্চ ফর ইউনিটি নামে নতুন কর্মসূচি পালন করেছে। গত শনিবার থেকে যে ঘোষণাপত্র ঘিরে এত সাড়া তৈরি হলো, শেষ পর্যন্ত সেটি ছাড়াই কর্মসূচি পালন করতে হলো কেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। এই প্রশ্নের উত্তর খুঁজতে বিবিসি বাংলা কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্ব, প্রধান উপদেষ্টার দফতর এবং রাজনৈতিক গবেষকদের সাথেও। তাদের কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেছেন, মূলত এই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করার কথা বললে সরকারের অবস্থান কিছুটা দুর্বল হতো। অন্যদিকে ঘোষণাপত্র বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি বিএনপি, যে কারণে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ঘোষণাপত্র কর্মসূচি দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। সরকারি একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসি বাংলাকে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তাও দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। এই সূত্রটির দাবি, সোমবার রাতে বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সাথে লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয়, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সদ্য শেষ হয়ে যাওয়া 2024 এই বছর জুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর রেশ নিয়ে নতুন বছরে পা দিয়েছে বাংলাদেশ। বিগত বছরে যেমন নানামুখী চ্যালেঞ্জ আর অভূতপূর্ব ঘটনাবলীর মধ্য দিয়ে গেছে বাংলাদেশ, নতুন বছরেও রাজনীতি, নির্বাচন আর অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকবে। চলতি বছরে ঘোষণা হতে পারে পরবর্তী নির্বাচনের সম্ভাব্য সময়, যা সরাসরি প্রভাব রাখবে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি আর কূটনৈতিক সম্পর্কে। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে যে মতভেদ দেখা যাচ্ছে, সামনের বছর তা আরও ঘনীভূত হতে পারে। বিশেষ করে নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে এই মতভেদ রূপ নিতে পারে সংঘাতেও। এছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না নিয়েও একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। একই সঙ্গে শেখ হাসিনার ভারত অবস্থানের প্রভাব পড়তে পারে ভারত বাংলাদেশ সম্পর্কেও। অন্যদিকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের দুটি রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের রূপ কি হবে তা নিয়েও বেশ জটিলতায় পড়তে হতে পারে বাংলাদেশকে। এছাড়াও 5ই আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনে বিশৃঙ্খলা এবং মব সংস্কৃতির মতো বিষয়গুলো যে প্রকট আকার ধারণ করেছে, সেটাকে শৃঙ্খলায় ফেরানোর জন্য দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। তবে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটির মুখোমুখি বাংলাদেশকে হতে হবে তা হলো অর্থনীতি। মূল্যস্ফীতি, টাকার বিপরীতে বাড়তে থাকা ডলারের দাম এবং আর্থিক খাতে যে সংকট 2024 সালে দেখা গেছে, তা পরবর্তী বছরে বাংলাদেশকে বেশ ভোগাবে বলেই মত বিশ্লেষকদের। মার্চ ফর ইউনিটির নামে কেন সমাবেশ করতে হলে প্রশ্ন তুলেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ইউনিটির নামে এ ধরনের সমাবেশ বক্তব্য ষড়যন্ত্রকারী, লুটপাটকারী ও ফাঁসিবাদীদের জন্য সহায়ক নয় কি? জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বুধবার বিকেলে এক আলোচনা সভায় শহীদ উদ্দিন চৌধুরী প্রশ্ন তোলেন। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে। শহীদ উদ্দিন চৌধুরী বলেন, মার্চ ফর ইউনিটি সমাবেশে আমরা লক্ষ্য করেছি তাদের মুখ থেকে কি ধরনের বাক্য এসেছে, কি ধরনের বক্তব্য এসেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল। আমাদের প্রশ্ন, কি কারণে ইউনিটি নামে মিটিং করতে হয়? বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার অনুষ্ঠিত মার্চ ফর ইউনিটি সমাবেশে বেশ কিছু পোস্টার দেখা যায়। তাতে কোনটিতে ভোট ভোট করে যারা, লুটপাটে ব্যস্ত তারা, কাদের প্লাস মির্জা ভাই ভাই, বাংলাদেশের সাথীরাই, চাচার বয়সী ছাত্র যারা, বাংলাদেশ করবে কেমনি তারা ইত্যাদি উল্লেখ ছিল। তিনি বলেন, সেই মিটিংয়ে কেন এই ধরনের বক্তব্য, পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে?
শহীদুদ্দিন চৌধুরী আলো বলেন, গণতন্ত্রের স্বার্থে আমরা ঐক্য চাই। বিগত সরকারের সব গুম খুন, অন্যায়, অত্যাচারের বিচার চাই। আমরা সবার আগে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের বিচার চাই। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হালনাগাদ শেষে বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি। এরপর দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে সংস্থাটি। বুধবার এই তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের 10:30টায় ব্রিফ করবেন কমিশন। সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রতি বছর 2রা জানুয়ারি হালনাগাদ ভোটের তালিকা হয়ে থাকে। এ পর্যন্ত 17 লাখ তথ্য আমাদের হাতে আছে, যেটা 1 জানুয়ারি 2025 সালে আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে তথ্যটা পূর্ণাঙ্গ হয় না, কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পূর্ণ করেন না। আনুমানিক 45 লাখ হতে পারত এই সংখ্যাটা। আমাদের হাতে যে 17 লাখ তথ্য আছে তার মধ্যে 13 লাখ আমরা 2022 সালে সংগ্রহ করেছিলাম, আর বাকি 4 লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে এই বছরে নিবন্ধন করেছে। অর্থাৎ আমাদের ধারণা 27 থেকে 28 লাখ ভোটার কম বেশি হতে পারে, কিন্তু তারা ভোটার হওয়ার যোগ্য। তিনি আরো বলেন, যারা বাদ পড়লেন আমরা চাই তারা ভোটার তালিকায় যুক্ত হোক। এজন্য বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হবেন, তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। আগামী বছর মার্চের পর থেকে কার্যক্রম হাতে নেওয়া হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার রয়েছে 12,18,50,160 জন। প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে সামগ্রিক রপ্তানি বাড়াতে সেবা খাতে আরো বেশি বিনিয়োগের মাধ্যমে রপ্তানির ভিত্তি শক্তিশালী করতে দেশের ব্যবসায়ী সম্প্রদায় উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের রপ্তানি বৃদ্ধি করতে হবে। এটি বৃদ্ধিতে পণ্যের পাশাপাশি সেবা খাতে আরো বিনিয়োগের সব ব্যবসায়ীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বুধবার রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা DITF 2025 উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় উপজেলা উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতা হবে। সেখান থেকে 3-4 জন করে সেরা উদ্যোক্তা বাছাই করা হবে। তারা চূড়ান্তভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করবে। তিনি বলেন, তরুণরা আমাদের পথ প্রদর্শক। তারা জাতিকে পথ প্রদর্শন করবে, দুনিয়াকে পথ প্রদর্শন করবে। একটা সময় আসবে আন্তর্জাতিক তরুণরা বাংলাদেশের তরুণরা কি করছে তা দেখতে আসবে। বাংলাদেশের তরুণদের কাছ থেকে বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তরুণদের জন্য একটা পৃথক অংশ থাকবে। এখানে 25 বছরের কম বয়সী উদ্যোক্তা যারা আসবে তারা কে কি করে থাকবে তা দেখাতে পারবে।